দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হয়েছিল। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারাই সকল সংস্কারের সূচনা ও বাস্তবায়ন সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। আর বিএনপি মহাসচিব শঙ্কা প্রকাশ করে বলেন, কেউ কেউ আছেন যারা নির্বাচন চায় না, বলেন সংস্কারের আগে নির্বাচন নয় বলে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু সংস্কার বাস্তবায়নে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট প্রয়োজন। সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে। এ সময় ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফিরিয়ে আনা, প্রার্থী অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কিছু মতামত তুলে ধরেন। কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের কথা বলেন। সেই সাথে গণমাধ্যম কর্মীদের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে জানানো হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান জানান, সাংবাদিকরা প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় নিতে বলেছেন। ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, শুধু পদত্যাগ করে গেলেই চলবে না। নির্বাচন কমিশনের নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে, মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়। দেশের মানুষ এখনও প্রজা থেকে নাগরিক হয়ে উঠতে পারেনি, তাই 54 বছরেও জন আকাঙ্ক্ষার রাষ্ট্র গড়া সম্ভব হয়নি। যমুনা টেলিভিশনে এক গোলটেবিল আলোচনায় বক্তারা কথা বলেন। রাজনীতিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন শীর্ষক আয়োজনে তারা বলেন, দেশে যখন সংস্কার প্রক্রিয়া চলমান তখনও মানুষকে রুটি রুজির কথা চিন্তা করতে হচ্ছে। অতীতে দেশে গণতন্ত্রের চর্চা হয়নি, হয়েছে পরিবারের তোষামোদি। এই অবস্থা থেকে বের হতে না পারলে আবারও ফ্যাসিবাদী শাসন কায়েম হবে বলে মনে করে আলোচকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের প্ল্যানিং এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল। তিনি বলেন, গণমাধ্যম চাপমুক্ত হয়েই কাজ করছে এখন। আমরা আসলে সকলেই দিন শেষে নিজেকে নিরাপদ রাখতে চেয়েছি, এবং এই নিজেকে নিরাপদ রাখতে চাওয়ার জন আকাঙ্ক্ষা থেকে আমরা মাফিয়াতন্ত্র বাংলাদেশে কায়েম করতে দিয়েছে। আমার চাকরি হচ্ছে না কেন, অথবা ওরা যারা আন্দোলন করেছে চাকরি বাকরি কোটাটা থাকবে না, রাষ্ট্র নিয়ে কারো আন্দোলন আছে। নির্বাচনের পরে এই রাষ্ট্রটা কিভাবে রিপাবলিকের আকাঙ্ক্ষা পূরণ করবে সেই কনভারসেশন কিন্তু নাই। যখনই কোনো রাইটের কথা বলবো তখনই প্রথমে আমাকে বলতে হয় যে আমি রাইটের কথা বলতে কি আমার এক্সিস্টেন্সটাকে বিপন্ন করে ফেলছি কিনা। ডেমোক্রেসিতে এই জায়গায় অপারেট করার কথা ছিল। এত বছর ধরে আমরা যে ধরনের শাসনের অধীনে থেকে এসেছি, তাতে আমরা নাগরিক হয়ে উঠবো কেমন করে? ওঠার তো কোনো জায়গা ছিল না। যদি আপনি দেখেন, বাংলাদেশের সংসদের রিপ্রেজেন্টেশন হচ্ছে প্রায় 80% হচ্ছে ব্যবসায়ী। ভোটিং সিস্টেমটা থাকতো ঠিকঠাক মতো, তাহলে দেখতেন অনেক কিছু ঠিক হয়ে যেত। কিন্তু আপনি তো ভোটিং সিস্টেমটাই বন্ধ করে দিচ্ছেন। আপনি বলছেন যে তোমার কিছুই বলার দরকার নাই, আমি যেভাবে বলবো তোমার কাজ হলো খালি জিন্দাবাদ বলা আর আমার হাততালি দেওয়া, আর যদি এই দুটো না পারো তাহলে তুমি আমাকে ভয় পাবা। চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলন দমাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ভাড়া করে আওয়ামী লীগ নেতারা, যারা প্রশিক্ষিত ও ভয়ঙ্কর। সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে এমনই এক ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া এই তৌহিদ তালিকাভুক্ত সন্ত্রাসী। অন্ধকার জগতে তার পরিচিতি ভাড়াটে খুনি হিসেবে 5,000 টাকার বিনিময়ে চান্দগাঁওয়ের ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরারের নির্দেশে গুলি চালানোর কথা স্বীকার করেছে সে। 5টি হত্যা মামলা সহ তার বিরুদ্ধে 12টি মামলা রয়েছে। তোকে টাকা দিব, আর আমারও পুরনো অনেক মামলা আছে। এই কাজটা করলে মামলা সব 5,000 টাকা কাউন্সিলর আইনের আওতায় আনার জন্য যে অব্যাহত প্রচেষ্টা, সেটা আমাদের চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনকে
গ্রেপ্তার করেছি এবং আমরা আশাবাদী যে যারাই এই ঘটনায় প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে সক্ষম হবে। চিকিৎসা খাতে রাজনীতি রুখে দেওয়ার আহ্বান জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেছেন, রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ শীর্ষক সেমিনারে তিনি একথা জানান। এর আগে আহতদের চিকিৎসায় হাসপাতালটির অবদান এর কথা তুলে ধরেন চিকিৎসকরা। তারা জানান, সে সময় ইমার্জেন্সি, আইসিইউ, সাধারণ ওয়ার্ড সবখানেই তিল ধারণের জায়গা ছিল না। আন্দোলনে আহতদের কারো কারো জায়গা হয় সিঁড়িতে, গায়ে গুলি 10টি, কারো গায়ে ছিল 15 থেকে 20টি গুলি, অথচ আইসিইউতে নেই বেড ফাঁকা। ক্যাজুয়ালিটিতে 314, নিউরোসার্জারিতে 136, অর্থোপেডিকে 77 সহ শত শত রোগীর চিকিৎসা দেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্সরা। যারা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি পুড়িয়েছে, যারা হচ্ছে বিভিন্ন ভবনকে সড়ক ভবনে আগুন দিচ্ছে, মানে আমাদেরকে ইনডাইরেক্টলি বোঝানো হলো যে আপনি যা করতেছেন ঠিক আছে, কিন্তু আপনাকে মনে করাই দেওয়া হলো যে আপনি কতটুকু করবেন কতটুকু করবেন। কোনো দলীয় কিছু মেনশন করে নাই, এইটার জন্য ডাকা হবে, এইটার জন্য জেরা হবে, অমুক দল করো কিনা তমুক দল করো কিনা। যদি ওই কথাটা একটু কেউ রিজিট থাকে, তার নেক্সট হচ্ছে কি টাকা থেকে বের করে দাও, মায়ের ধর বোনাস। প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে, এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারাও রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। গণ অভ্যুত্থানে নিহত বরিশাল বিভাগের ৭৯ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রত্যেক পরিবারের হাতে আর্থিক সহায়তার ৫ লাখ টাকার চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জানানো হয়, পর্যায়ক্রমে প্রত্যেক শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে। বক্তারা বলেন, শহীদ পরিবার ও আহতদের নিয়ে গড়ে তোলা হবে ভবিষ্যৎ বাংলাদেশ। সনদের আওতায় আসবে শহীদরা, ব্যবস্থা করা হবে মাসিক সম্মানের। তারাই আমাদের সবচাইতে বড় শক্তি এবং তাদেরকে নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ব। প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজনকে চাকুরির ব্যবস্থা করা, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এবং যদি প্রয়োজন হয় তাদের মাসিক সম্মানের যে ব্যবস্থা করা, সেটি আমরা করব। একটি মাত্র ছবি হাজারো পৃষ্ঠার প্রতিবাদের তুলনায় শক্তিশালী। জুলাই অভ্যুত্থানের দেয়ালচিত্র দেখে এই মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে বিশ্বব্যাংকের আয়োজনে রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে শুরু হয়েছে ওয়াল আর্ট প্রদর্শনী, পেইন্ট দ্য স্কাই মেক ইট ইয়োর্স। সেখানে স্থান পায় জুলাই আন্দোলনে তরুণদের আঁকা বিভিন্ন দেয়ালচিত্র। তাদের দাবি, এবার সরকারিভাবেও নেওয়া দরকার গ্রাফিতি সংরক্ষণের উদ্যোগ। বাংলাদেশের দেয়ালগুলো ন্যায় বিচারের জন্য কাঁদছে। আন্দোলনে হতাহতদের সম্মান জানাই। তাদের আঁকা ছবিগুলো হৃদয়ে স্পর্শ করেছে। তরুণদের উদ্যম আকাশচুম্বী। তাদের এসব শক্তিশালী চিত্রকর্মগুলোকে সম্মান জানাই। এগুলো ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন হতে অনুপ্রাণিত করবে। In one painting, he expressed about 100 pages of write-up. You see how a child has expressed the peace, শান্তির বাণী, অলিভ অয়েল, অলিভ লতাও, এটা সেটা ইভেন বড়রাও হয়তো এতটা চিন্তা করতে পারবে না। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে বিপদ বাড়বে। মিয়ানমারকে এই বার্তা না দিতে পারলে কাজ হবে না, মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর এই সংকট এখন খুবই জটিল অবস্থায় আছে, দ্রুতই এর সমাধান হবে না বলে আশঙ্কা উপদেষ্টার। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মিয়ানমারের সাথে সই হওয়া চুক্তিতে রোহিঙ্গা শব্দটি না থাকা গেল সরকারের বড় একটা ভুল। মনে রাখতে হবে, বাংলাদেশের সীমানা বা প্রতিবেশী রাষ্ট্র কোনোটাই বদলাবে না। সরকার তাদের বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে, তার মানে রোহিঙ্গাদের শরণার্থী মনে করে না। এটা স্বীকৃতি দেয়া হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টা আরো প্রশংসিত হবে। আপনার লোকজন আপনার সাথে আছে কিনা, and you have a national consensus যারা আপনাকে ব্যাক করছে। নাম্বার 2 হচ্ছে আপনার স্ট্রেংথটা কি, আপনার বর্ডারের স্ট্রেংথ কি, আপনার মিলিটারি স্ট্রেংথ কি, আপনাকে কিন্তু সেটা কিছুটা হলে ডেমনস্ট্রেট করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই নেগোশিয়েট করতে হবে, কিন্তু পাশাপাশি যদি তারা না আসে নেগোশিয়েটেড সেটেলমেন্টে, তাহলে তাদের যে ক্ষতি হবে সেটারও নিশ্চয়তা থাকতে হবে।
গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পিকনিকের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বিআরটিসির দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন 3 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, আহত অন্তত 35 জন। কয়েকজনের অবস্থা গুরুতর। হতাহতরা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUTর শিক্ষার্থী। এ ঘটনায় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুরোপুরি খুলে দেওয়া হয়েছে জনপ্রিয় শপিং মল যমুনা ফিউচার পার্ক। ব্যবসায়ী ও কর্তৃপক্ষের যৌথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে দক্ষিণ এশিয়ার এই বৃহত্তম শপিং মলটি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের ইন্ধনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ বৈঠক করে সমস্যার সমাধান করেছেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এবং গুজব ছড়িয়ে কিছু বহিরাগত মার্কেটে হামলা চালিয়েছে, ভেতরে ঢুকে মহড়া দিয়ে ভয়ভীতি দেখিয়েছে। তাদেরকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সিআইডি থেকে শুরু করে পুলিশ, তারপরে অন্যান্য যে টিম আছে, এটা আসলে আপনার হচ্ছে, তদন্ত হচ্ছে। মনিকা ম্যাডাম আমাদেরকে বলছেন যে আপনাদের সব দাবি দেওয়া আমরা মেনে নিছি, অতএব আমরা আজ থেকে আমাদের মার্কেট খোলা। যে পক্ষের লোকে চুরি করছে তাদেরকে 100 গজ মাটির নিচ থেকে হলে তারা এই চোরকে আমাদের ব্যবসায়ীদের সামনে তুলে ধরবে। এই ধরনের মলে চুরি হওয়া সম্ভব না। এবার কোনোভাবে একটা সংগঠিতভাবে এই জিনিসটা হয়েছে, সেটা সঠিক তদন্ত করবে। এখন যেহেতু আপনারা আমাদের বিজনেস পার্টনার, মালিক পক্ষ আপনাদের সকল ক্ষতিপূরণে সব দিকে সহায়তা করবে। মালিকদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা এই মুহূর্ত থেকে মার্কেট আবার ওপেন করে দিলাম। এখন থেকে আবার মার্কেট খোলা থাকবে ইনশাআল্লাহ। লাভেলো কাপ আর্মড ফোর্সেস ডে গলফ টুর্নামেন্টে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছেন মেজর মোহাম্মদ নামজুল হক মাদল। এছাড়া ভেটারান উইনার হয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AK মাসুদ। রাতে রাজধানীর আর্মি গলফ ক্লাবে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। 23 নভেম্বরে শুরু হওয়া 4 দিনব্যাপী এই টুর্নামেন্টে 5 ক্যাটাগরিতে অংশ নেন 784 জন গলফার, যেখানে সিনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান, মহিলা ক্যাটাগরিতে বিজয়ী শায়লা রহমান, জুনিয়র ক্যাটাগরিতে পুরস্কার জিতেন মাস্টার মেহনান তাসিন রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল ফিরোজ আহমেদ ও লাভেলো আইসক্রিমের চেয়ারম্যান দাতিন শামিমা নার্গিস সহ আরও অনেকে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ ব্যান্ড রুচি আয়োজন করে ট্রাভেলের ছবি, ভিডিও আর গল্প নিয়ে প্রতিযোগিতা রুচি বিউটিগ্রাম সিজন 6। রাজধানীর একটি রিসোর্টে অনুষ্ঠিত হয় এই আয়োজন। নতুন বাংলাদেশ এই থিমের উপর প্রতিযোগীরা 15,000-এর উপর ট্রাভেল ছবি, ভিডিও এবং গল্প সাবমিট করেন। চূড়ান্ত সাবমিশন থেকে বিচারকদের রায় এবং দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে বেছে নেওয়া 74টি ছবি, 13টি ভিডিও এবং 16টি গল্প নিয়ে সাজানো হয় প্রদর্শনীটি। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম। এসিআই ফুডস লিমিটেড বাজারে নিয়ে এলো এসিআই পিওর ফোর্টিফাইড চাল। এসিআই লিমিটেডের প্রধান কার্যালয়ে জমকালো আয়োজনে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফোর্টিফাইড চালের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই গ্রুপের চেয়ারম্যান M আনিসুদ্দৌলা। তিনি বলেন, এসিআই লিমিটেড ভোক্তাদের খাদ্যের মান উন্নয়ন এবং পুষ্টির নিশ্চয়তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসিআই ফুডস লিমিটেড চাল শিল্পের মধ্যে একটি প্রথম সারির প্রতিষ্ঠান। এই আয়োজনে কোম্পানির গুণমান ও উদ্ভাবনের প্রতি ক্রমাগত প্রচেষ্টাগুলো তুলে ধরা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক DM দুলাল এবং উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলমের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলা তরুণ দল এর কমিটি গঠনের কথা ছিল। এ উপলক্ষে শনিবার বিকেলে কর্মীসভা হয়। কর্মীসভা শেষে কমিটি ঘোষণা করা হয়নি। কথা কাটাকাটি হয় দুই পক্ষের। এ নিয়ে সন্ধ্যা 7টার দিকে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মোড়ে দুই গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা বিএনপি ও যুবদলের একাধিক নেতার দাবি, আধিপত্য বিস্তার ও গ্রুপিংয়ের কারণে এই সংঘর্ষ। এসব বিষয়ে অভিযুক্তরা কথা বলেননি। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পর অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে, এমনটা জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
সরকারি বিজ্ঞান কলেজে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। শিক্ষার্থীদের বিতর্কিত অবস্থানে দাঁড় করিয়ে অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের চেষ্টা চলছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিপ্লবের সুফল দেশের প্রতিটি মানুষ যেন পায় সেটা তাদেরকেই নিশ্চিত করতে হবে। যে গণ অভ্যুত্থানে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, যারা দেশকে লুটপাট করেছে, দুর্নীতি গুম খুন করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। এবং তৃতীয়ত আমরা বলেছি যে আমার দেশকে যারা এতদিন ধ্বংস করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। ইংরেজি ভাষা শেখা আরও সহজ ও উপভোগ্য করে তুলতে দেশে চালু হলো পারলো অ্যান্ড ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাপ। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয় অ্যাপটির। এতে উপস্থিত ছিলেন অ্যাড টেক এক্সপার্ট ও পারলোর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ক্রেগ মাহোনি। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। বাংলাদেশে অবস্থিত জাপানি দূতাবাসে জাপানি শিশু চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রাজধানীর বারিধারায় জাপান অ্যাম্বাসিতে অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়ানে আলকান্তারা ফেরেস। এছাড়াও উপস্থিত ছিলেন রায়েদ মোর্শেদ ও শাহরিয়ার আল মামুন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা 4টি পুরস্কারপ্রাপ্ত জাপানি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উপভোগ করেন। দর্শকেরা, এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।